সেদিন রোববার ছিল। পম্পার মা, পম্পার মা মানে আমার রোজকার কাজে যে সাহায্য করে, সিঁড়িতে গালে হাত দিয়ে চুপচাপ কী যেন ভেবেই চলেছে। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, তার কোনো হুঁশ নেই। আমি ভাবলাম হয়তো আমি রান্নাঘরে চা করছি ভেবে সে এখন ঢুকছে না, পরে এসে ঢুকবে। আমি চা করলাম, চায়ের কাপে চাও ঢাললাম। রোজকারের মতন আমি হাঁক দিয়ে বললাম, পম্পার মা, চা হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। অন্যদিন হলে সে উত্তর দেয়, না বৌদি, একটু পরে আসছি, চাটা ঠান্ডা হোক তারপরে যাব, তুমি তো জানো আমি গরম চা খেতে পারি না। আমি সেদিনও তার সেই কথাটা শোনার অপেক্ষা করছিলাম। আমি হাঁক দিলাম, পম্পার মা, চা হয়ে গেছে, কিন্তু আবার বেশি দেরি করে আসলে তোমার চাটা পান্তা না হয়ে যায়। কিন্তু কই, তার কোনো সারা শব্দ নেই, মুখে কোনো রাগ কাটলো না। সে চিন্তা করছে তো করেই যাচ্ছে। আমি তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, কী গো পম্পার মা, তোমার কী হয়েছে? আজকে যে কোনো কথা বলছো না, এতবার করে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? তাও দেখি তার কোনো হুঁশ নেই। তারপরে তার গায়ে একটা টোকা দিয়ে বললাম, কী গো, শুনছো না যে আমি এতক্ষণ ধরে তোমায় ডাকছি? চাটা খাবে তো, নাকি আমার আরও অন্য কোনো কাজ আছে? তখন সে যেন কেমন চমকে উঠে আমাকে বলল, বৌদি, আসছি গো, আসছি। নরম সুরে শান্ত হয়ে আমাকে উত্তর দিল। আমি জিজ্ঞাসা করলাম, কী গো পম্পার মা, তোমার কি হয়েছে গো? এত বছর তুমি আমার বাড়িতে আসো, কোনো দিন তো তোমাকে এত চিন্তিত দেখিনি। সে চুপ করে রয়েছে। আমি তো তার কি হয়েছে না হয়েছে না জেনে ছাড়তে পারি না, কারণ তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তুমি আমাকে বলবে না? তুমি তো সব কথা আমাকে বলো, তা এখন জিজ্ঞাসা করছি কোনো উত্তর দিচ্ছ না যে, আমি কি কিছু করেছি? তখন পম্পার মা আমাকে মাথাটা নিচু করে বলল, বৌদি, দাদা কি ঘুম থেকে উঠেছে? আমি বললাম, কেন গো? বলছে না, বলো না। আমি বলছি কি, হ্যাঁ উঠেছে। তাহলে এখন বলবো না, পরে বলবো, কালকে দাদা যখন অফিসে যাবে তখন। আমি বললাম, না, তুমি এখনই বলো না কি হয়েছে। তখন পম্পার মা মাথা নিচু করে আমাকে বলল, বৌদি, 300 টাকা ধার দেবে? আমি বললাম, এই তুই তো 4 দিন আগে মাস মাইনে টাকা নিয়ে গেছিস, এর মধ্যে সব খরচা হয়ে গেছে, তুই আবার যে 300 টাকা চাচ্ছিস, কী করবি রে তুই টাকা দিয়ে? না বৌদি, বড় মেয়েটা তার জামাইকে নিয়ে আসছে তো, শ্বশুরবাড়ি বলে কথা, একটু মাছ মাংস না খাওয়ালে কী করে মান থাকে বলো তো? আরে তোর অতগুলো টাকা এই 4 দিনে, আরে তোর অতগুলো টাকা এই 4 দিনে হাওয়াতে উড়ে গেল নাকি? সে টাকাগুলো কী করলি? কেন সেই টাকা দিয়ে তুই বাজার করতে পারছিস না? যা, ওই টাকা দিয়ে তুই মাছ মাংস যা ইচ্ছে ভালো মন্দ জামাইকে খাওয়া, আবার দেখিস সবটা খরচা করে ফেলিস না যেন, তোরও তো দরকার। পম্পার মা বলল, না বৌদি, কোনো টাকা নেই, সব টাকা খরচা হয়ে গেছে। টাকা খরচা হয়ে গেছে? তুই কী করলি টাকা দিয়ে? জানো তো বৌদি, লোনের লোনে দিয়েছি। লোনে দিয়েছিস মানে? তুই কি আবার লোন টোন নিস নাকি? হ্যাঁ বৌদি, লোন তো আমি নিই না, ওই পম্পার বাবার দরকার হয়েছিল, তাই আমি দিয়েছি। জানো তো বৌদি, ওইখানকার লোনের কী কড়াকড়ি, প্রত্যেক সপ্তাহে তোমাকে গুনে গুনে টাকা দিতে হবে। যদি তুমি 1 সপ্তাহ না দাও, বাড়িতে এসে তারা তাড়া দেয়। তাই আমি না না খেয়ে থাকি তাও ভালো, কিন্তু লোনের টাকাটা আগে শোধ করি। হ্যাঁ রে পম্পার মা, তোর বর টাকা নিয়ে কী করেছে? কেন তোর ওই বলছিলিস আর কয়েকটা টালি ভেঙে গেছে হনুমানে লাফালাফি করে, সে টালি সারিয়েছিস, নাকি কলপাটটা বাঁধাবি বলে সেইখানে খরচা করেছিস? না বৌদি, এই সমস্ত কিছুই করিনি। টালি যেরকম ভাঙা সেরকমই আছে, এখনও বৃষ্টিতে জল পড়ে। এই দেখো না, এক নাগারে বৃষ্টি হচ্ছে, ঘরদোরের কী অবস্থা।
আর কল্পার ও বোধহয় জীবনে আর সারাতে পারবো না। তা পম্পার মা, সে নয় তোকে আমি টাকা দিলাম, তো দাদা জানলেও কিছু বলবে না, কিন্তু তোর বর তোর নামে লোন তুলে টাকাগুলো কি করে রে? কি করবে বৌদি? নেশা ভানে জড়িয়ে গেছে, মদ গেজা খেয়ে পড়ে থাকে। কতজনের কাছ থেকে ধার দেনা করেছে, সেইগুলো কি সে শোধ দিতে পারবে? বেশিরভাগ দিনই তো কাজে যায় না, আর কাজ করেই বা কত টাকা পায়? যা টাকা পায় তা তো নেশা ভান করে উড়িয়ে দেয়। তাই আমায় বললো যে পম্পার মা, আমার তো আর কোনো উপায় নাই, কখন আমাকে ধরে মারধর দেয়, দেনাগুলো তো শোধ করতে হবে, তুই একটা কিছু কর। তাই ভাবলাম ওই সব বৌদিরা দিদিরা কি ফান্ড না কি বলে না খুলেছে পাড়ায় পাড়ায়, সেইখান থেকে আমি লোন নিলাম। লোন নিয়ে দেনাদায় কিছুটা মুক্ত করেছি, আরও কিছুটা পড়ে আছে। এই লোনটা শোধ হলে আবার লোন নেব, নিয়ে যেভাবে হোক বরটারে দেনা থেকে মুক্তি দিতে হবে। আমি শুনে চুপ করে গেলাম। যে স্বামী রোজগার করে নিজের নেশার টাকা জোগানোর জন্য, সংসারের কথা না ভেবে, সন্তানের কথা না ভেবে, স্ত্রীর কথা না ভেবে, তার জন্য এই মহিলাটা কী না করছে। লোকের বাড়ি বাসন মাজছে, তাতেও কোলাতে পারছে না। 4-5 বাড়ি কাজ করে, 2-3 বাড়ির থেকে খাবারও পায়, তাতে হয়তো তার ছোট মেয়েটিকে নিয়ে তাদের দুবেলা ভালোভাবেই চলে যায়। স্বামীর টাকাগুলো যদি হাতে পেত, সেটাও তো একটুখানি ডানে বায়ে করতে পারত, কিন্তু না, সেটাও সে পারে না। পম্পার বার মতন এরকম অনেক মহিলা আছে যারা কোনোদিন স্বপ্নেও ভাবেনি কারোর বাড়িতে বাসন মাজার ঝিকিরির কাজ করবে, কিন্তু বাধ্য হয়েছে তার কারণ লোনের প্রিমিয়াম দেওয়ার জন্য। তারা কিন্তু সাত করে লোন নিতে চায়নি, তারা কিছু বোঝেও না, তারা জানেও না। তারা শুধু জানে আমি চাইলে সেখান থেকে কিছু টাকা পাবো। টাকাটা দিতে কতটা কষ্ট তখনই তারা বোঝে, যখন প্রত্যেক সপ্তাহ বা মাসে এসে তাদেরকে তাগাদা দেওয়া হয়। তারা কিন্তু নিজেদের জন্য কিছু করে না, তারা তার স্বামীর সম্মান বাঁচানোর জন্য করে, বা হয়তো সংসারে ছোটোখাটো অভাব দূর করার জন্য, একটু স্বাচ্ছন্দ্যে থাকার জন্য, কিন্তু পারে না সেই শক্তি। সেই লোনের টাকা দিয়ে তাদের ছোট ছোট স্বপ্নগুলো কিছুতে পারে না শোধ করতে। তারা কখনো ভাবেইনি আমি লোকের বাড়ি কাজ করব, লোকে দৌড়ে দৌড়ে হেঁটো বাসন মেজে বেড়াবো। কিন্তু ওই যে ভুল করে হোক বা দায়িত্বর খাতিরেই হোক, লোনটা নিয়ে ফেলেছে যে আমার স্বামীর কথায়, আমার স্বামীর জন্য। সেটা শোধ করবো কী করে? সে তো আর কাজ করে আমাকে টাকা দেয় না, বা তারও ঘাড়ে কোনো দায়িত্ব নেই, লোনটা যে আমার নামে নেওয়া বলবে। এরকম অনেক মহিলা আছে যারা আজকে কাজে বেরিয়েছে, রাস্তায় নেমেছে, লোকের বাড়ি বাসন মাজছে, শুধুমাত্র ওই লোনের বোঝা কাঁধের থেকে নামানোর জন্য। তাই পুরুষ মানুষ একটা বাড়ি করে, একটা গাড়ি কিনে যখন বলে আমরাও প্রিমিয়াম দিই, তখন ওই মহিলাগুলো যারা আমাদেরকে দৈনন্দিন কাজে সাহায্য করে, তারা মনে মনে ভাবে বাবু আমরা প্রিমিয়াম দিই, কিন্তু সেটা কতটা কষ্টের তোমরা জানো না। অনেক মহিলা এরকম আছে, স্বামীকে সাহায্য করার নাম করে, সংসারে উন্নতি করার নাম করে তারা আজকে পেশাদারিত্বে নাম লিখিয়েছে, তারাও এখন কর্মঠ হয়ে গেছে, কারণ ঋণের বোঝা, সেটা তো অস্বীকার করা যায় না।